এরা জানে, এরা এমন ভাবে যে গোলকিপার থাকবে না, কোনো প্লেয়ার থাকবে না, ফাঁকা মাঠে নামবো, গোল দেবো। আপনারা ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন না। আজকে আবার চ্যালেঞ্জ করে গেলেন, যারা আছেন সবাইকে ঢোকান। আপনার কত ক্ষমতা প্রয়োগ করুন, ফাঁকা মাঠে গোল দিতে গেলেও বলটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, মানুষ আপনাকে আটকাবে। আপনি ফাঁকা মাঠ করে গোল দিন না, তাও পারবেন না। এবং যে পরিণতি আপনার হয়েছিল 2021-এ, আমি আবার বলছি, তার থেকে খারাপ পরিণতি হবে। বাংলায় আপনারা ভাবছেন বাংলার মানুষকে বঞ্চিত করে, কাকে ভাবছেন আপনি অত্যাচারিত করে রেখে আপনি ভোট নেবেন? মানে কত দুর্বল ভাবছে এরা বাংলার মানুষকে, যে বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সবার টাকা বন্ধ। আজকে অমিত শাহ এসে বলেছে আয়ুষ্মান ভারত। আরে আমার হাতে যদি একটা বাড়িতে একটা মেম্বারের যদি মোবাইল ফোন থাকে, আমি আয়ুষ্মান ভারত পাবো না? আপনি দিয়ে দেখান না বাংলার লোককে আয়ুষ্মান ভারত। আপনি ক্লসগুলো তুলে দিন, সমস্ত বাংলায় আয়ুষ্মান ভারত হবে। যান, আপনি আয়ুষ্মান ভারত করেছেনই এমন ভাবে যে 100টা লোকের মধ্যে 2টো পাবে আর 8টা গরিব লোক পাবে না। আমার বাড়িতে স্কুটার থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না, টিভি থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না, ফ্রিজ থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না, রেডিও থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না। আর স্বাস্থ্যসাথী, আমার বাড়িতে স্কুটার থাকুক না থাকুক, ফোন থাকুক না থাকুক, রেডিও থাকুক না থাকুক, টিভি থাকুক না থাকুক, 8 থেকে 80 সবাই পাবে, ইউনিভার্সাল। এটাই পার্থক্য। সেই কারণে বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আগামী দিন আমরা এটা নিয়ে সাধারণ মানুষের কাছেও যেমন যাব, এটা সুবিধা হয়েছে, এদের প্রকাশ্য চেহারাটা সামনে আনতে আমাদের সুবিধা হয়েছে। এই যে বলে যে আমরা টাকা দিই আর তৃণমূল করে না, তৃণমূল টাকা দিয়ে করতে চাইছে, তোমরা অনুমতি দিচ্ছ না। আমি আবার বলছি, না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, এই হচ্ছে বিজেপির মডেল, মোদিজির মডেল। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা। এবং একই সাথে আমরা মানুষকে যেমন অবগত করব, মানুষের জ্ঞাতার্থে এই বিষয়গুলো আনবো, একইভাবে আগামী দিন প্রয়োজন পড়লে আমাদের একটা ডেলিগেশন রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতির থেকেও সময় আমরা চাইব। এটুকুই বলার ছিল। দুজন বিশেষ পর্যবেক্ষক রাজ্যে এসেছেন, নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের সাথেও কথা। দুজন বিশেষ পর্যবেক্ষক রাজ্যে এসেছেন, নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের সাথে দেখা করার কথা, এমনকি মিডিয়াকেও বলার কথা, কারণ এর আগেও হয়েছে। দুটোই অ্যাভয়েড করছেন, না তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন, না তারা মিডিয়ার মুখোমুখি হচ্ছেন। দুজন তার কারণ ওদেরকে জবাব নেই। 10টা মিডিয়ার মধ্যে তো 3টে সৎলোক আছে বা 2টো সৎলোক আছে। 7 জন আমি ধরে নিলাম বিজেপির কাছে তাদের মাথার টিকি বাঁধা, কিন্তু 2-3টেও তো সৎলোক আছে। তারা যদি প্রশ্ন করে উত্তরগুলো তো দিতে পারবে। আমি আপনাদের কাছে আসছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমি সবাইকে বলছি যা প্রশ্ন করার করুন। আপনি একই প্রশ্ন বিজেপি সর্বভারতীয় নেতাদের করুন, আপনি ইলেকশন কমিশনকে করুন, যে রাজ্য সরকার লিখিতভাবে অনুমতি চেয়েছিল, আপনারা দেননি, কেন দেননি? আপনারা বলছেন পার্সিয়াল ড্যামেজ দিতে পারো। ড্যামেজেসে কি? ড্যামেজেসে 5,000 আর 20,000। ড্যামেজেস দিতে আপনার অনুমতি লাগে না রাজ্যের। আমরা অনুমতি চেয়েছিলাম যাতে কনস্ট্রাকশনটা শুরু করা যায়, আর যদি বাড়ির কাজ চলতো, যদি ঝড় এমসিসির আগে হয়ে যেত, তাহলে আপনার অনুমতিও লাগতো। ঝড়টা হয়েছে এমসিসি লাগু হওয়ার প্রায় 15 দিন পরে, আদর্শ আচরণবিধি চলাকালীন, নির্বাচন ঘোষণা হওয়ার 15 দিন পরে। সুতরাং নির্বাচন কমিশনের বলার, মিডিয়াকে ফেস করার, সাধারণ মানুষকে ফেস করার সৎসাহস নেই, সেই জন্য সম্মুখে আসছে না, লোকের সাথে কথা বলছে না। লোকের সাথে কথা বললে লোক জবাব চাইবে, আর মিডিয়ার সাথে কথা বললে 10 জনের মধ্যে 3 জন প্রশ্ন করবে। সেটা ফেস করার ক্ষমতা নেই, সৎসাহস নেই বলে করছে না। আপনারা তো 2 দিন রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন, তাতে কি আশ্বস্ত? না, আমি তো বললাম, উনি যেহেতু কালকে এটা নিয়ে টেক আপ করেছিলেন, উনি কালকে আমাদের লিখিতভাবে জানিয়েছিলেন যে আমরা যে বিষয়গুলো ওনাকে জানিয়েছি, উনি ওনার সামর্থ্য অনুযায়ী সেগুলো ইলেকশন কমিশনের সাথে টেক আপ করেছেন। কিন্তু বিস্তারিত উনি যেহেতু আমাদের জানাতে পারবেন না, তাই আমরা দিতে পারবেন না চিঠির কপি, তাই আমরা বলেছিলাম প্রয়োজনে আবার আমরা আসব এবং এসে আপনার থেকে শুনবো যে আপনি কি বলেছেন বা ওরা কি আপনাকে আশ্বাস দিয়েছে, সেই অনুযায়ী আজকে আমরা এসেছি। কিন্তু আজকে আসার আগে দুপুরবেলা যখন স্টেটকে ইলেকশন কমিশন লিখেই দিয়েছে যে আমরা টাকা দেবো না, তখন তো রাজ্যপালের কিছু করণীয় নেই। আমি রাজ্যপালকে বলেছি, আপনি বলার পর আপনি একদিকে বলছেন আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি বলেছি ওরা করবে, আর আরেকদিকে বলছে যে স্টেটকে যে আমি দেবো না। দুটো তো একসাথে হতে পারে না।
রাজ্যপাল আমাদের 100 দিনের কাজে রিপ্রেজেন্টেশন যখন দিতে এসেছিলাম আমাকে বলেছিল 24 ঘন্টার মধ্যে আমরা এটা তুলব। তারও কম্পালশন রয়েছে, আমি বুঝি। উনি চেষ্টা করছে, আমি ওনাকে হয়তো অপমান করব না বা ওনাকে কোনো রকম রাজনৈতিক আক্রমণ করব না, কিন্তু ওনার কথার তো কোনো গুরুত্ব নেই। রাজ্যপাল ফোন করে যদি চিফ ইলেকশন কমিশনারের সাথে কথা না বলতে পারে বাংলার রাজ্যপাল বলে, তাহলে আপনি কি বলবেন? এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অর্ডার অফ প্রিসিডেন্সটা খুলে দেখুন, রাজ্যপালের কত নিচে চিফ ইলেকশন কমিশনার পড়ে। সেই চিফ ইলেকশন কমিশনারের সাথে ফোনে কথা বলতে পারছে না রাজ্যপাল। এই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র। এটা দুর্ভাগ্যজনক। সুতরাং মানুষ দেখেছে, এবং যেভাবে বিজেপি 5 বছর ধরে দেশে, বিশেষ করে বাংলায় 2021-এ হারার পর থেকে মানুষকে অত্যাচারিত করেছে, মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে আগামী দিন সরব হবে। এবং এদের যত ক্ষমতা আছে, ইডি, সিবিআই, এনআইএ সবাইকে তুলে দিক, কাউকে রাখতে হবে না। সব বিজেপিতে যারা যাচ্ছে ধোয়া তুলসী পাতা, আর যারা বিরোধী দলে আছে তারা ধরে নিন সবাই চোর, সবাই দুর্নীতিগ্রস্ত, কেউ সৎ নয়। যত সৎ সব বিজেপি। আজকে পার্থ চট্টোপাধ্যায় যদি বিজেপিতে যেত তাহলে জেলে থাকতো না, অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেত তাহলে জেলে থাকতো না। আপনি বলুন না, হিমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে কত টাকার অভিযোগ রয়েছে, সে আজকে মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিল, সে আজকে মহারাষ্ট্রের এনডিএ গভর্নমেন্টের উপমুখ্যমন্ত্রী, मोदी पासे बसे আছে। ताके पासे नहीं है, मोदी जी बोलते मैं भ्रष्टाचार के खिलाफ लड़ूंगा। आप भ्रष्टाचार के खिलाफ लड़िए, कोई दिक्कत नहीं है, लेकिन जो बीजेपी में जा रहे हैं आप उनको टच नहीं करेंगे। और जो अपोजिशन में है एक एक करके चुन के मैं ईडी सीबीआई को लगा के इनको जेल में डालूंगा, और जो बीजेपी में आएगा वो वॉशिंग मशीन से साफ हो जाएगा। लोगों को दिक्कत इससे है। सर आपने कहा कि वो रिपोर्ट भी शेयर किया, असम के लिए बिहू फंड्स रिलीज हुए केंद्र सरकार से, लेकिन जिनके घर क्षतिग्रस्त हुए हैं उनके लिए बंगाल सरकार को अनुमति नहीं दी गई है, क्या कहेंगे इस पर? नहीं, ये रिपोर्ट तो मैं आपको दिखा ही रहा हूँ कि इस रिपोर्ट में साफ साफ लिखा गया है, और ये पैसा परसों छोड़ा गया है। आज 10 तारीख है, परसों 8 तारीख था। इलेक्शन अनाउंस हुआ है 16 मार्च, मतलब इलेक्शन अनाउंस होने का 22 दिन बाद असम को पैसा मिला, वो भी सेलिब्रेशन के लिए। और यहाँ पे लोगों का एक्चुअल जरूरत है, लोगों का दिक्कत है। आप मानिए आपका घर के ऊपर छत नहीं होगा, आप तूफान में, आंधी में, बारिश में कैसे रहिएगा? अब उनको दिख रहा है कि भाई इलेक्शन में पैसा छोड़ेंगे या इलेक्शन में इजाजत देंगे तो फायदा तो तृणमूल को होगा ही, क्योंकि घर तो दीदी बनाना चाहता है। भाई आपके पास ह्यूमैनिटी नाम का कोई चीज ही नहीं है। आप इलेक्शन का टाइम में अगर ये देखते हो कि तूफान के कारण जिनका नुकसान हुआ वो 2 महीना घर में रह पाए, नहीं रह पाए, कहाँ रहे, कहाँ उनके बच्चे पढ़े, आपको कोई फर्क नहीं पड़ता है। और राज्य की सरकार, प्रदेश की सरकार अपने पैसे से वो घर बनवाना चाहता है। आपसे खाली अप्रूवल ही तो मांगा है, उतना भी आपने नहीं दिया, और आपने असम को पैसा दे दिया, वो भी सेलिब्रेशन के लिए। ये दिखाता है कि बीजेपी को हम लोग और बंगाल के लोग बांग्ला विरोधी क्यों कहते हैं। अमित शाह जा रहे हैं और बालूरघाट को बोल रहे हैं बेलूरघाट। भैया आप देश के गृह मंत्री हो, आपके प्रदेश के अध्यक्ष के चुनाव प्रचार में आप आ रहे हो, आपको जगह, चुनाव क्षेत्र का नाम नहीं पता। इससे बड़ा अपमानजनक क्या हो सकता है? इसी से पता चलता है बीजेपी बंगाल को कितना समझता है। जो गारंटी दे रहे हैं उनको जगह का नाम नहीं पता। अब बंगाली पढ़ना, लिखना, सुनना, जानना, बोलना ये सब तो छोड़ ही दो। जहां जा रहे हो वो आपका प्रदेश का अध्यक्ष है, और वो भी उठ के नहीं बोल रहे कि मेरा नौकरी चला जाएगा, मेरा नौकरी खतरे में आ जाएगा। ये स्टेट ऑफ अफेयर्स है स्टेट बीजेपी का। when are you meeting president? When are you meeting president? আপনারা বিপন্ন মানুষের ভাঙা ঘর সারিয়ে দিতে চাইছেন, কিন্তু কমিশন যে অনুমতি দিল না, এরপরে কি কোনো স্টেপ নেওয়া সম্ভব? কিছু কি করা যায়? আইনত তো আপনি পারবেন না, আইনত তো আপনি পারবেন না। তার কারণ হচ্ছে নির্বাচন চলাকালীন আমরা যদি দলগতভাবেও করতে চাই সেটাও করতে পারবো না, তার অনুমতিই নেই। ভারতবর্ষের ইলেকশন কমিশন যতক্ষণ না আপনাকে অনুমতি দেবে আপনি দলগতভাবেও করতে পারবেন না, বা রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনিকভাবেও আপনি টেক অফ করতে পারবেন না। সুতরাং আমরা
যে লড়াই করেছি এবং আমরা তাদের পাশে আছি, তারা যদি মনে করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে দিক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকেরা যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে আপনাদের টাকা বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা লিখিতভাবে দিল্লির কাছে দরবার করে আপনাদের টাকা বন্ধ করেছে। আর আজকে যে ইলেকশন কমিশন আপনাদের টাকা আটকেছে, এখানেও এদের কোনো প্রতিক্রিয়া নেই বা কোনো সদার্থক ভূমিকা এরা পালন করেন। আপনারা দেখুন যে আপনাদের পাশে কে দাঁড়িয়ে। আমাদের সরকার, আমাদের দল, আমাদের প্রতিনিধিরা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আমরা তাদের সাথে গিয়ে আগামী দিন কথা বলবো এবং যত দ্রুত সম্ভব তাদের এই সমস্যার প্রতিকার এবং সমাধান আমরা করব। And when are you meeting the president and on what issue? As I said, I will be going to Jalpaiguri day after tomorrow, and I will meet representatives and family members of all the 1600 affected families. And first I will apprise them that we have left no stone unturned. Our delegation has gone to Delhi, meet the full bench of the Election Commission, had repeatedly requested them to give the nod and approval to the state so that state can start in constructing the house of the people, especially the ones who have been affected by the storm. But despite repeated requests, with folded hands, Election Commission has not given and denounced and has not given the approval or not. We will first meet the people, and then if the need be, the same delegation who went to meet the full bench of the Election Commission will seek an appointment from the Honorable President. BJP has come up with SS Ahluwalia's name for Asansol, that leads to one seat, that is from where you are contesting from Diamond Harbour. I think the best candidate for the Diamond Harbour seat would be the ED director, or the CBI director, or the NIA director. Or if the Home Minister wants to contest himself, he can also come. There's no problem. Everyone has got the right. No, Everyone has got the right. It's a democratic country. Every party, everyone has got the right to contest from wherever they want. So this is also a testament to the fact how rattled BJP are. लेकिन सर They're making allegation against Diamond Harbour. They're trying to defame Diamond Harbour, but they have failed to put up a candidate in Diamond Harbour. This speaks volumes of how the state of affairs that BJP is in Bengal. सर उनके 10वीं लिस्ट में भी नहीं है। सर उनकी 10वीं लिस्ट में भी डायमंड हार्बर का कैंडिडेट का नाम नहीं है। मैं तो बीजेपी का सीसी में हूँ नहीं, मैं बीजेपी करता नहीं हूँ, तो उनका इंटरनल अफेयर है। मैं तो कह नहीं सकता कि क्यों नहीं कर पाए। उनको अगर लगे कि भाई अच्छा कैंडिडेट नहीं मिला या कोई खड़ा होने को तैयार नहीं, अगर तैयार होता तो अब तक आ गया होता। मे बी उनका इंटरनल डायनामिक्स है। आई वुड लीव इट टू देयर जजमेंट एंड विजडम। बट उनके पास भाई कैंडिडेट नहीं है। आप डायमंड हार्बर तो अलाइन करते थे, ये चुनाव नहीं होने देता है, वोट नहीं होने देता है। भैया इलेक्शन कमीशन आपकी है, पैरामिलिट्री फोर्स आपकी है। पंचायत में चुनाव हुआ, आप सब हारे। 2021 में चुनाव हुआ, आपने एमएलए को तोड़ तोड़ के डायमंड हार्बर से लेके गए। सारे विधानसभा क्षेत्र में आप डायमंड हार्बर के हारे, 7 के 7 तृणमूल जीती। अब लोकसभा का चुनाव है, अभी आप कैंडिडेट ही नहीं दे पा रहे हो, फिर बोलते हो भाई तृणमूल करने नहीं देता है। This shows how incompetent, how inept, how inefficient the BJP leadership in Bengal is. 2021 সাল থেকে একটা জিনিস অবাক লাগলো, 2021 সাল থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী টার্গেট হচ্ছেন আপনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেও বিরোধী দলনেতা প্রতি মুহূর্তে আপনাকে এবং তৃণমূল নেত্রীকে টার্গেট বলে, অথচ যখন 2024-এর একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আপনাদের কাছে খালি টার্গেট না, বলে তো লাভ নেই, প্রার্থী নেই, বলে বাজার গরম করে তো লাভ নেই। উনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন। উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না। আমি উনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না, এখন তো অসুবিধা নেই। আমি তো সব জায়গায় বলেছি যে যে কেউ যেখানে ইচ্ছা দাঁড়াতে পারে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে সবার অধিকার আছে। আপনারা অভিযোগ করেন যে বিধানসভায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি। আরে বিধানসভা হয়েছে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে, দায়িত্বে তো রাজ্য নির্বাচন কমিশন ছিল না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিল। পঞ্চায়েত ভোট হয়েছে আধা সামরিক বাহিনী দিয়ে, কোর্টের আদেশে। আপনাদের লোক নেই, আপনি ছেড়ে দিন পঞ্চায়েত স্তরে। লোকসভায় একটা লোক লাগে, পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে খুব কম করে হলে যদি 2000 বুথ থাকে, তার মানে 2000 ক্যান্ডিডেট লাগবে। আপনার লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না।
আপনারা কতটা দুর্বল বাংলায়, এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া তো আপনাদের কিছু নেই। বিজেপির রাজনীতিটা পুরোপুরি কোর্ট আর ইডি সিবিআই। আমি তো আপনাকে বলছি যে বিজেপির 18 জন এমপি ক্ষমতায় নির্বাচিত হয়েছিল 2019 সালে। আমি বলছি 18 জন এমপি তার রিপোর্ট কার্ডটা দিক, যে 5 বছর মোদিজি ক্ষমতায় আর 5 বছর আমরা এমপি। বাঁকুড়ায় কি হয়েছে, বিষ্ণুপুরে কি হয়েছে, পুরুলিয়ায় কি হয়েছে, হুগলিতে কি হয়েছে, ঝাড়গ্রামে কি হয়েছে, কুচবিহারে কি হয়েছে, আলিপুরদুয়ারে কি হয়েছে, জলপাইগুড়িতে কি হয়েছে, বা বালুরঘাটে কি হয়েছে, বা রায়গঞ্জে কি হয়েছে, রিপোর্ট কার্ডটা দিতে পারবে না। কাজই তো করেনি, সরকারও কাজ করেনি। সরকার 5 বছর খালি রেড করেছে, আর রেড করে খালি দল ভাঙিয়েছে। যাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, যাদের বাড়ি গিয়ে রেড করেছে, পরবর্তীকালে তারা বিজেপিতে এসছে তো তুলসী পাতা। এখানেও আপনারা দেখেছেন, যার বাড়িতে রেড করেছে সেই পরবর্তীকালে গিয়ে বিজেপি জয়েন করেছে, সে উত্তর কলকাতার প্রার্থী। নাম আমি নাই বা করলাম, কুইট প্রো কো। এই তো অবস্থা বিজেপি। আমি বলবো ডায়মন্ড হারবার নিয়ে আপনাদের যদি এতই চিন্তা থাকে, এতই অভিযোগ থাকে, আপনি নির্বাচনী লড়াইয়ে লড়ে আমাকে হারান। আমি তো বলছি যে আপনার কাছে ইডি আছে, আপনার কাছে সিবিআই আছে, আপনার কাছে ইনকাম ট্যাক্স আছে, আপনার কাছে নির্বাচন কমিশন আছে, আপনার কাছে বিচার ব্যবস্থার একাংশ আছে, আপনার কাছে সংবাদ মাধ্যম আছে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে মাসেল পাওয়ার আছে, তাও উনি প্রার্থী দিতে পারছেন না। তার কারণ সব কিছু আপনার কাছে থাকতে পারে, মানুষের রায়টা আর মানুষের ভালোবাসাটা তৃণমূলের সাথে আছে। তাই গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী নয়। এটা শিক্ষা নেওয়া উচিত বিজেপি। সেটা তো পুলিশ ক্ল্যারিফাই করেছে, সেটা প্রশাসনিক ব্যাপার, সেটা পুলিশ ক্ল্যারিফাই করেছে, কিন্তু আমার কোনো কিছু বলার নেই। এবং পুলিশ বলেছে যে আমাদের কাছে তথ্য আছে যে এটা লার্জার কনস্পিরেসি, হাইকোর্টে যদি মামলা হয় আমরা কোর্টে জমা দেবো। দাদা, ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বিগত দিন থেকে দাঁড়াবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন, শেষমেশ তিনি দাঁড়াবে। আমি একটা কথা বলি, তোমরা এই কোয়েশ্চেনগুলো আমাকে আগেও জিজ্ঞেস করেছো। আমি বলছি নওশাদ সিদ্দিকী হোক, কংগ্রেসের কোনো নেতা হোক, বিজেপির কোনো নেতা হোক, সিপিএমের কোনো নেতা হোক, যে চাইবে, যেখানে চাইবে, তার দাঁড়ানোর অধিকার আছে। দাঁড়াও, কেউ তো বারণ করেনি। আগেও তোমরা জিজ্ঞেস করেছিলে আমাকে, সবাই সাংবাদিকদের সাথে এখন আমি কথা বলেছিলাম যে উনি দাঁড়াবেন বলেছেন। আমি বলছি দাঁড়াতেই পারে, সবার অধিকার আছে, কেউ তো বারণ করেনি। কিন্তু আমি কি বলছি আপনারা ভালো করে বুঝুন। আমি বলছি অভিযোগ করার সময় আপনারা অভিযোগ করছেন যে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, আর প্রার্থী দেওয়ার সময় প্রার্থী দিতে পারছেন। এই নির্বাচনটা কার অধীনে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্যারামিলিটারি ফোর্স ডায়মন্ড হারবারে আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অনেকদিন আগে পৌঁছে গেছে। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে, তা আপনি প্রার্থী দিতে পারছেন না কেন? এটাই প্রমাণ যে আপনি অভিযোগ করছেন, আপনার সংগঠন নেই, মানুষ আপনাকে পছন্দ করে না, আপনাকে ভোট দেবে না। 2014 সালে বিজেপির অনেক তাবড় নেতা এসেছিল। আজকে যে আসামের মুখ্যমন্ত্রী 1.5 মাস ডায়মন্ড হারবারে পড়েছিল, 1.5 মাস, 45 দিন ঘাঁটি গেড়ে। আমার 70,000-এর ব্যবধান বেড়ে 3,20,000 হয়েছিল। মানুষদের বাড়াবাতে ছাই দিয়েছিল। আমি মানুষের উপর ভরসা রাখি, কোনো নেতা বা কোনো দলের উপর নয়। বিশেষ করে যদি ভাবে যে আমি ইডি সিবিআই সংবাদ মাধ্যমকে লাগিয়ে এলাকাকে কুলসিত করব, কালিমালিপ্ত করব, এবং অভিযোগ এনে আমি কি করে ডায়মন্ড হারবারকে শিরোনামে রেখে ডায়মন্ড হারবারের যে সার্বিক মর্যাদা সেটা আমি ক্ষুণ্ণ করব, তার জবাব মানুষ দেবে। আপনি চেষ্টা করেছিলেন, 2021-এও পারেননি, 19-এও পারেননি, 23-এও পারেননি, 24-এও পারবেন। একজন 2-3টা করে প্রশ্ন করলে সবাই সিবিআই, এনআইএ এবং কমিশন এখন কি মনে হচ্ছে যে কোর্ট কোথাও আপনাদের শুনুন, কোর্ট আমরা যে অভিযোগটা করেছি, আমরা যে কোর্ট নিয়ে অভিযোগটা করেছি, অল থ্যাঙ্কস টু অভিজিৎ গাঙ্গুলি প্রমাণ করে দিয়েছে। বাকিটা মানুষ দেখেছে, আর কিচ্ছু বলার না। Sir, Delhi Minister Rajkumar Anand has resigned from the Aam Aadmi Party. He has said that the party is embroiled in corruption and he cannot stay in the party. Very recently, we have seen that the Aam Aadmi Party came out to support the TMC when the TMC delegation was protesting inside Delhi police station. How do you react? What is there to react? He has resigned, he can clarify. How can I clarify on his behalf?
But Then why he has party resigned? is embroiled in corruption. How do you know? Is there any substantive proof? There is nothing which is surfaced in the public domain. This is the claim. Which news channel do you belong to? Times Now. That's a testament to the fact. Why you have been asking this question? উপতিনগরে এনআইএ এবং আজকে No, সংসদে no সিবিআই offense to you, but I want to know, is there any evidence which is surfaced in the public domain substantiating the claims that the mainstream media or the national media has been making? The answer is no. No. So, if someone is embroiled in corruption, it's a BJP. That is the point precisely I'm trying to make. You see, 55 crores from that alleged liquor scam has gone to BJP. Now, ED is saying the scam is worth 100 crores. If 100 crore rupees has gone to BJP, then the first person who should be arrested is the BJP president. You don't need any rocket science. It's basic common sense. You are accusing Ajit Pawar of 70,000 crore irrigation scam. Now he has become clean all of a sudden and has washed away all his sins because he has decided to be a part of the NDA government. This is the problem. You have leaders like Narayan Rane, Shubhendu Adhikari, Himanta Biswa Sharma, who are all accused. They all have ED, CBI cases dangling on their heads. The moment you walk into the BJP's party office and take the lotus flag from their hand, you become Raja Harishchandra. This is the problem. करप्शन खत्म करने में कोई दिक्कत नहीं है, कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए, पर जो बीजेपी में जाए वो साफ है, वो दूध का धुला हुआ है, और जो बीजेपी में ना जाए वो ईडी सीबीआई उसके पीछे लगेगा और उसको उठा के जेल में डालेगा। मैं तभी आपको पिछला दिन कहा था कि दो हिमंत का स्टोरी आप उठा के देख लीजिए, एक हिमंत बिश्व शर्मा और एक हेमंत सोरेन। भाई एक सर नहीं झुकाया तो जेल में है, एक झुक गया बीजेपी का फ्लैग पकड़ लिया तो बस साफ, चाहे आपके पास कितना भी सबूत हो, कितना भी आपके खिलाफ एलिगेशन हो, कोई फर्क नहीं पड़ता है। উপতিনগরে এনআইএ এবং তারপরে সিবিআই একের পর এক ভোট এগিয়ে আসছে, যত কাছাকাছি কোনো মূল্য নেই এগুলো। সিবিআই ইডি কেসের এখন কোনো মূল্য নেই। আমি বলছি আগে 5 বছরে একটা সিবিআই হতো। আপনি জানেন 2021-এ মে মাসে ফল ঘোষণা হওয়ার পর গত 3 বছরে আমি গুনছিলাম 33টা সিবিআই দিয়েছে হাইকোর্ট, গড়ে 1 মাসে একটা। এগুলো কোনো ভ্যালু নেই। আমি তো বলছি বিজেপির পলিটিক্সটা পুরো কোর্ট সেন্ট্রিক। আপনি দেখুন না, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ ছিল, আজকে মামলা গেছে সিবিআইয়ের কাছে, 1 মাস হয়েছে, এদেরকে কাস্টাডিতে নিয়েছে, একজনকে কাস্টাডিতে চেয়েছে। এরা নারী নিরাপত্তা, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে। আপনি কেন উত্তম হাজরাকে সিবিআই কাস্টাডিতে চাননি? আপনি কেন শিবপ্রসাদ হাজরাকে সিবিআই কাস্টাডিতে চান? তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাদেরকে অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, আপনি কাস্টাডিতে নেননি। ঠিক আছে, থ্যাংক ইউ।